ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু। সংসদ হবে সব যুক্তি তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র, বললেন প্রধানমন্ত্রী। ২৪ জুলাইয়ের উপর দাঁড়িয়ে বর্তমান সংসদ, বললেন জামাত আমির। এবং নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন টাঙ্গাইল ৮ আসনের এমপি আহমেদ আজম খান। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেয়া বক্তব্যে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন। এ সময় নতুন সরকারের প্রশংসায় রাষ্ট্রপতি বলেন, সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে, এটি নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে কাজ করবে। রাষ্ট্রপতি জানান, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। এ সময় তিনি জুলাই গণ অভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন। রাষ্ট্রপতি তার ভাষণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কথাও তুলে ধরেন। এছাড়া মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিষয়েও তথ্য জানান। ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কৃষি এবং অর্থনীতির ক্ষেত্রে বর্তমান সরকার জনকল্যাণমূলক পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন। এদিকে সংসদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের প্রতিবাদে ওয়াকআউট করে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিরোধী জোটের সংসদ সদস্যরা। অভিযাত্রা শুরু হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের। প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ, আর ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। অধিবেশনে সভাপতিত্ব করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদিন সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো। সংসদ হবে সকল যুক্তিতর্ক ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। তিনি বলেন, তার রাজনীতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং দেশের মানুষের স্বার্থের রাজনীতি। এ সময় প্রধানমন্ত্রী সংসদের সব দলের সদস্যদের সহযোগিতা কামনা করেন। এদিকে সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এদিন অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়। পরে জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১৫ মার্চ সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমি বিশ্বাস করি আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। ২৪ জুলাই রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান সংসদ, বলে মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এই মন্তব্য করেন। এ সময় স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে জামাত আমির বলেন, আজকের সংসদ জুলাই রক্তের উপর দাঁড়ানো সংসদ। এ সময় স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। নিজেকে তরুণ দাবি করে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, স্পিকারকে নিরপেক্ষ অবস্থানে দেখবে জাতি। অতীতের মতো যেন আর সংসদ না হয়। এ সময় অতীতের মতো চরিত্র হননের সংসদ যেন পরিণত না হয়, সেদিকে লক্ষ্য রাখার আহ্বানও জানান জামাত আমির। আমরা মনে করি আপনার কাছে সরকারি দল এবং বিরোধী দল আলাদা কিছু হবে না। আপনার কাছে আমরা সুবিচার পাব, জাতির কল্যাণে যে কথাগুলো বলতে চাইব সেই কথাগুলো বলার সুযোগ আপনার কাছ থেকে পাব। আপনার নেতৃত্বে এটি একটি গতিশীল সংসদ হবে, এটা আমরা আশা করতে চাই। আমরা আশা করতে চাই অতীতে যে মন্দ নজির সৃষ্টি হয়েছে বিভিন্ন সময়, এটি নতুন করে আর হবে না।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনে মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন টাঙ্গাইল ৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আজম খান। দুপুরে তিনি সরকারের নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কার্যালয়ে বেলা 1:45টার দিকে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়। এর আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে আহমেদ আজম খানের নাম ঘোষণা করেন। অ্যাডভোকেট আহমেদ আজম খান বিএনপির কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ নেতা এবং একজন জ্যেষ্ঠ আইনজীবী। তার অন্তর্ভুক্তি টাঙ্গাইল অঞ্চলের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভয়ঙ্কর একটি প্রতারক চক্রের সন্ধান পেয়েছে র্যাব। চক্রটি তুরস্কের একটি প্রতিষ্ঠান টার্কিশ ডগের ওয়েবসাইট নকল করে টার্কিশ ডগ বিডি নামক ওয়েবসাইট খুলে তুরস্কে কিডনি প্রতিস্থাপন সহ বিভিন্ন রোগীদের পাঠানোর পর সে দেশে জিম্মি করে বিশাল অঙ্কের অর্থ আদায় করে আসছিল। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এই চক্রের 5 সদস্যকে গ্রেফতার ও আলামত জব্দ করেছে সংস্থাটি। সকালে মিরপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় র্যাব 4। সংস্থাটি জানায় 3 বছর ধরে চক্রটি এই জালিয়াতির সঙ্গে জড়িত। এই টার্কিশ ডগ বিডি ওয়েবসাইট খুলে যে মূল হোতা নুরুজ্জামান রাজু, তিনি একসময় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন, সানোফি আমেন্ডিসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তো তিনি যেহেতু মেডিকেল প্রফেশনেই এই লাইনেই ছিলেন, তো তার সাথে বিভিন্ন ধরনের রোগীদের একটা যোগাযোগ ছিল বা ডাক্তার দেখানোর একটা বিভিন্ন সময় তাদের সাথে যোগাযোগ হইতো। সে এই সুযোগটা কাজে লাগিয়ে যে এই প্রতিষ্ঠানটা প্রতারণের একটি প্রতিষ্ঠান খুলে বসে, যে নিজেই এই যে বিভিন্ন ধরনের কিডনি পেশেন্ট, আইভিএফ পেশেন্ট বা জটিল যে রোগসমূহের জন্য সে নিজেই এই রোগীদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেবে। এবং সে মোটামুটি 3 বছর থেকে এই প্রতিষ্ঠানটা সে নিজেই রান করতেছে এবং সে প্রায় 100-র উপরে রোগী অলরেডি পাঠিয়েছে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় 2 যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার ঘাটিনা রেল ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাটিনা এলাকার শিমুল ফুলের বাগান দেখতে ও ছবি তুলতে রেল ব্রিজের উপর উঠে ওই 2 যুবক। এ সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী ট্রেনের ধাক্কায় তারা ব্রিজ থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপরজনকে আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মোখলিসুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে প্রায় 5,50,00,000 টাকা মূল্যের ইয়াবাসহ 5 কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে চাঁদগাঁও ক্যাম্প মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে পতেঙ্গা থানার 15 নম্বর ঘাটের সামনে থেকে 5 কারবারিকে গ্রেফতার করে র্যাব। এ সময় গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে ঘাটে নোঙর করা বাল্ক হেডে তল্লাশি চালিয়ে 1,82,400 পিস ইয়াবা জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেয় র্যাব। সুন্দরবনে অস্ত্র ও গোলা বারুদ সহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। বলেন, কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গনিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি 1 নলা বন্দুক, 16 রাউন্ড তাজা কার্তুজ এবং 5 রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনী শেলা নদী সংলগ্ন মূর্তিখাল এলাকা অবস্থান আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন আজ ভোর সকাল 6টায় আমরা উক্ত এলাকায় একটা সাহসী অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে আমরা করিম শরীফ বাহিনীর সবচেয়ে প্রধান সহযোগী ওসমান গনিকে অস্ত্র এবং গোলাবারুদ সহ তাকে গ্রেফতার করি। এই সময় ওসমান গনির কাছ থেকে আমরা 16 রাউন্ড লাইভ কার্তুজ,
5 রাউন্ড ব্ল্যাঙ্ক কার্তুজ এবং একটি 1 নলা বন্দুক উদ্ধার করি। এই ওসমান গনি সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ এই করিম শরীফ বাহিনীকে অস্ত্র, গোলা বারুদ, লজিস্টিক সাপ্লাই এবং ডাকাতে সহযোগিতা করে আসছিল এবং সেই প্রত্যক্ষভাবে বিভিন্ন ধরনের অপহরণ এবং ডাকাতের সাথে সংযুক্ত ছিল। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। দেশের ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচন করে প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে আগামী মাসে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা থাকলেও নতুন সময়সূচি ঘোষণা করেছে বোর্ড। বুধবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে আগামী 4 থেকে 14 এপ্রিল নারী বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু এখন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী 10 থেকে 21 জুলাই। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট এবং সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিকদের প্রস্তুতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জুনে অনুষ্ঠেয় আইসিসি নারী টি-20 বিশ্বকাপের ঠিক পরেই বিপিএল অনুষ্ঠিত হলে বিদেশি তারকা ক্রিকেটারদের এই টুর্নামেন্টে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এদিকে নতুন পরিকল্পনা অনুযায়ী নারী বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এছাড়া চট্টগ্রাম ও ঢাকার ভেন্যুতেও টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজিত হবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সংঘটিত হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার অভিযোগ তুলে আসন্ন ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ না করার ইঙ্গিত দিয়েছে ইরান। নিজেদের সন্তানরা নিরাপদ নয় উল্লেখ করে দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দনিয়া মালি জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতিতে কোনোভাবেই বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে দনিয়া মালি বলেন, যুক্তরাষ্ট্রের দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থা আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো পরিবেশ নেই উল্লেখ করে দনিয়া মালি আরও বলেন, যুক্তরাষ্ট্র গত 8 থেকে 9 মাসে ইরানের উপর 2টি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তাই এমন অবস্থায় 2026 সালের ফিফা বিশ্বকাপে ইরানের উপস্থিতি সম্ভব নয়। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু, সংসদ হবে সব যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্র, বললেন প্রধানমন্ত্রী। 24 জুলাইয়ের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ, বললেন জামাত আমির। এবং নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন টাঙ্গাইল 8 আসনের এমপি আহমেদ আজম খান। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভিঅফিশিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।